লিভারপুল সম্ভবত আলেকজান্ডার ইসাককে নিয়েই ছাড়বে, নাছোড়বান্দা তারা। আর নিউক্যাসল বলছে ছাড়বো না ভাই, ছাড়বো না। 110 মিলিয়ন ইউরো তার জন্য বিড করা হয়েছে। এখন এরপরে 110-এও নিউক্যাসলকে মানানো যায়নি, বরং তারা সেটা নাকচ করে দিয়েছে। লিভারপুল এখন আরেকটা বিড হয়তো দেবে, কিন্তু নিউক্যাসলের চাওয়া নাকি 150 মিলিয়ন রিজিয়নের কাছাকাছি। ইউরো পাউন্ড নিয়ে আসলে সবসময় একটা ভালো কথা, ইউরো না পাউন্ড। 110 মিলিয়ন পাউন্ড সম্ভবত তারা বিড করেছে এবং নিউক্যাসল 150 মিলিয়ন পাউন্ড চাইছে। 120-30-এর মাঝে একটা দফারফা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কথা হচ্ছে যে দুই দলই এখানে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। প্রথমবার যখন 110 মিলিয়ন পাউন্ড বিড করা হয়েছে, নিউক্যাসল সরাসরি সেটা নাকচ করেছে। নিউক্যাসল ভেবেছে লিভারপুল উইল গো ফর ইট এগেইন। লিভারপুল তখন আবার জানান দিয়েছে যে না, আমরা আর বিড করছি না। তখন নিউক্যাসল আবার একটু বিপদে পড়েছে, কারণ ইজাক তো তাদের সাথেই নাই। ইজাক সোসিয়েদাদে তার পুরনো দলের সাথে ট্রেনিং করছেন, তিনি দলের সাথে যোগ দেবেন না এমন একটা হুমকি ধামকিও দিয়ে দিয়েছেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত যতটুকু জানা গেছে যে আগামী সপ্তাহে তিনি নিউক্যাসলে আসতে পারেন, সেটা আবার নিউক্যাসলের জন্য পজিটিভ সাইন। দ্য অ্যাথলেটিকের খবর পড়ছিলাম, তারা দাবি করছে যে নিউক্যাসল টিমের সঙ্গে আলেকজান্ডার ইসাক যোগ দেবেন। এই যে পাউন্ড আর হচ্ছে যে ইউরোর যে তফাৎটা দেখেন, আমি টাকায় হিসাব করে অভ্যস্ত। পাউন্ড আর টাকা আমার কাছে 110 একটা সংখ্যা মাত্র। এই টাকা যে আসলে কত টাকা, 150 মিলিয়ন যেটা চাইছে নিউক্যাসল ইউনাইটেড, সেটা যদি শেষ পর্যন্ত লিভারপুল দিয়েই ফেলে, তাহলে ফুটবল ট্রান্সফারের ইতিহাসে আলেকজান্ডার ইসাক হবেন নেইমার, কিলিয়ান এমবাপেদের ওই কাতারে থাকা ফুটবলার, যার জন্য এত খরচ করা হয়েছে। 26-27 বছর বয়সী একজন সুইডিশ স্ট্রাইকার, যিনি নিউক্যাসল ইউনাইটেডকে আগের বার ট্রফি জিতিয়েছেন, যিনি নিউক্যাসল ইউনাইটেডকে আবারও চ্যাম্পিয়ন্স লিগে একটা স্পট বাগাতে সাহায্য করেছেন, তার জন্য লিভারপুল খরচ করতে চাইছে। আলেকজান্ডার ইসাক কি আসলেই এই মানের ফুটবলার, যার জন্য আসলে 130-150 এইরকম টাকার অঙ্ক দাবি করা যায়? ইনফ্লেশনটাই এমন হয়ে গেছে ট্রান্সফার মার্কেটে যে আপনি কত টাকায় কাকে কিনবেন সেটা এখন আর আসলে ওই প্লেয়ারের স্কিল সেট বা ওই প্লেয়ারের বয়স কত সেটার উপর নির্ভর করছে না। মার্কেটে আপনার কাছে অপশন কি আছে সেটা অনেক একটা বড় প্রভাব বিস্তার করে থাকে এই জায়গায়। ওই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের গল্প, এখন মার্কেটে কিন্তু প্রপার নাম্বার 9 বলতে যেটা বোঝায় সেটার আসলেই সংকট আছে, এবং সে কারণে আসলে লিভারপুল একিতিকে কেনার পরও ইজাকের দিকে এভাবে ছুটছে। একিতিকের পেছনেও তারা 90-95 মিলিয়ন ইউরো খরচ করেছে, পাউন্ডের হিসাবে যদি করেন সেটাও 80 মিলিয়ন পাউন্ডের ওপরে। তো একই মৌসুমে শুধুমাত্র নাম্বার 9-এর জন্য আপনি 200 মিলিয়ন পাউন্ডের ওপর খরচ করতে যাচ্ছেন, এটাও মনে হয় এর আগে হয়নি। আবার ইসাককে যদি লিভারপুল নেয়, এই পুরো মৌসুম মিলিয়ে তারা 500 মিলিয়ন ইউরো খরচ করছে। শেষ কবে কোন ক্লাব এক মৌসুমে 500 মিলিয়ন ইউরো খরচ করেছে সেই হিসাবে কিন্তু আপনি করতে পারবেন না। জমিয়ে রাখা টাকা, আগের সিজনে কোনো প্লেয়ার সাইনিং নাই, তার আগের সিজনে লিভারপুলে কোনো প্লেয়ার সাইনিং নাই। লিভারপুল আগেরবার প্লেয়ার সাইন করতে চেয়েছে, তারা জুবিমেন্দিকে কিনবে বলে মন স্থির করেছে, তার জন্য টাকা দিতে চেয়েছে, জুবিমেন্দি আসেন নাই। লিভারপুল আরো ফুটবলার কিনতে চেয়েছে গতবারও, কিন্তু সেই প্লেয়ারকে তারা শেষ পর্যন্ত আর পায় নাই। সেই টাকাগুলো জমিয়ে এখন তারা ট্রান্সফার বিজনেসে একটার পর একটা চমক দেখাচ্ছে। এটা আমরা গত কয়েকদিন ধরে বলছি, দলটা চ্যাম্পিয়ন, এবং ইসাককে যদি এই দল নেয় তাহলে এই দলটা বোধহয় আবার চ্যাম্পিয়ন হওয়ার দিকে যাবে, এই কথা আমরা বারবারই বলছি। কিন্তু আমার আলোচনা হচ্ছে যে ভাই, আলেকজান্ডার ইসাক কি আসলে এই মানের ফুটবলার কিনা, যার জন্য আপনি একিতিকে সাইন করার পরও এই ইসাকের দিকে এত পয়সার গাট্টি নিয়ে, বস্তা নিয়ে আপনি হচ্ছে নামবেন। আবার লিভারপুলের ট্রান্সফার বিজনেসে আপনি মানে ট্রিকটা দেখেন, তারা প্রথমে একিতিকে টার্গেট করেছে, একিতিকে টার্গেট করে তাকে নিয়ে এসে একিতিকে টার্গেট করেছিল আবার নিউক্যাসল ইউনাইটেড। তারা ভেবেছিল যে ঠিক আছে, আমরা ওকে প্লেয়ারকে নেব, আর যদি আমাদের ইসাক চলে যায় তাহলে আমার রিপ্লেসমেন্ট হিসেবে একিতিকে নিতে পারি। লিভারপুল যদি শুরুতে ইসাককে দলে নিয়ে এরপরে একিতিকে ভেরাতে যেত, তখন হয়তো একিতিকে বলতেন যে না, আমি তোমার ক্লাবে যাবো না, তোমার ক্লাবে তো আমি স্টার্টারই না। আগে তারা নিশ্চিত করেছে যে তরুণ ফুটবলার 23 বছর বয়সে একিতিকে আগে আমার কাছে আসুক, তারপর তার প্লেয়িং পজিশন কি হবে, স্টার্টিং 11-এ খেলবে কি খেলবে সেটা আমার চিন্তা না, এরপর তারা ইসাককে নিয়ে সিরিয়াস হয়েছে। লাস্ট 2 সিজনে আলেকজান্ডার ইসাকের প্রিমিয়ার লিগের যে পারফরমেন্স, এটা অবশ্য এই দাবির সপক্ষে যুক্তি দেখাবে কেন লিভারপুল চাইছে তাকে দলে ভেড়াতে। প্রিমিয়ার লিগে তিনি নিয়মিত গোল করেছেন, 22-23 মৌসুমে যখন থেকে এসেছেন নিয়মিত তার গোল, এবং প্রতি সিজনে সেটা বেড়েছেই কেবল।
এখন আপনি যদি দেখেন 2022-23 মৌসুমে গোল করেছেন 10টা, পরের মৌসুমে 21টা, পরের মৌসুমে 23টা। এই নাম্বারগুলো শুধুমাত্র লিগে, কিন্তু শুধুমাত্র লিগে। তারপরও এই নাম্বারগুলো আমার কাছে মনে হয় না 130 মিলিয়ন বা 150 মিলিয়ন ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার হওয়ার জন্য ব্যাক করছে। তিনি করেছেন নিউক্যাসল ইউনাইটেডে, যেখানে হয়তো সুযোগ অত আসে না। লিভারপুলে গেলে যত সুযোগ তিনি পাবেন, সেখানে কনভার্সন রেটও হয়তো বাড়বে। কনভার্সন রেট বাড়বে, কোনো সন্দেহ নাই। তবে পুরো জিনিসটাই না এখন ইসাকের উপর নির্ভর করছে। ইসাক কি করবেন? হ্যাঁ, এখন নিউক্যাসল যখন একই থেকে নিতে চেয়েছে, তারা কিন্তু চিন্তা করেছিল তারা 4-4-2 ফরমেশনে হয়তো খেলাবে একই থেকে, এবং ইসাককে একই সাথে খেলাবে, যেখানে একই থেকে হয়তো একটু নিচের দিকে খেলবেন, একই থেকে লেফট সাইডেও খেলতে পারেন, বা তিনি নিচের দিকে নেমে খেলা গড়তেও সহায়তা করে থাকেন। তবে লিভারপুলে কিন্তু যদি ইসাক আসেন, দুজনকে আসলে একসাথে খেলতে পারবেন কিনা, লেফট সাইডে হয়তো একই দিকে খেলতে পারেন, কিন্তু তিনিও তো আসলে প্রপার নাম্বার 9, ভেরি ডিফিকাল্ট ওই সেন্সে আপনি যদি চিন্তা করেন। আর লিভারপুলে আপনি 4-4-2 খেলাতে পারবেন না। লিভারপুল, লিভারপুল টিমটা ওই ফরমেশনের সাথে ইউজ টু হবে বা সেরকম কিছু। দেখা যাক, আমার মনে হয় এইবারের ট্রান্সফারে সম্ভবত সবচেয়ে বড় নাটকটা আলেকজান্ডার ইসাক লিভারপুল আর নিউক্যাসল নিয়েই হচ্ছে, তাই না? মানে গত কয়েকবার আমরা যেমন ধারাবাহিকভাবে খালি কিলিয়ান এমবাপে বলেছি, এইবার টপিক না পেলেই আমরা সুন্দর করে আলেকজান্ডার ইসাক দিয়ে শো এর একটা বড় অংশ ভরিয়েও ফেলতে পারছি। সো লাকি উই আর। যাই হোক, এই যে নাম্বার 9-এর যে ঘন ঘটা, সবাই নাম্বার 9 চান, তার ভেতরে ম্যানচেস্টার ইউনাইটেড তো আছে। তারা আবার টার্গেট করছে বেনিয়ামিন সেসকোকে। স্লোভেনিয়ান এই স্ট্রাইকারের জন্য এখন খরচ কত হবে সেটা আরেক আলোচনা, কিন্তু সেসকো আগের 2 সিজনে বুন্দেসলিগায় যে পারফরমেন্স দেখিয়েছেন, তারপরে তার দিকে নজর ছিল ইউরোপের বড় ক্লাবগুলোর। তার ভেতরে আর্সেনাল ছিল, আর্সেনাল যেহেতু ভিক্টর ইয়োকেরেশকে নিয়েই গেছে, তাই এখন বেনিয়ামিন সেসকোর দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ঝুঁকেছে। কিন্তু নিউক্যাসলও সেদিকে আবার আছে, কারণ তারা আঁচ করতে পারছে যে আমার তো ভাই ঘর খালি হয়ে যেতে পারে, আমার ডিরেক্ট রিপ্লেসমেন্ট হবে হয়তো বেনিয়ামিন সেসকো। আমি একই থেকে কেউ পাইনি। আমি যদি ইসাককে কোনো কারণে হারিয়ে ফেলি চ্যাম্পিয়ন্স লিগে, আমি মহা বিপদে পড়ব। সেসকোর জন্য 70 মিলিয়ন ইউরোর ওপরে ইতিমধ্যেই বিট করেছে গতকালকের খবর নিউক্যাসল ইউনাইটেড, এবং সেটা লাইপজিগের ভ্যালুয়েশনের চেয়ে কম। এখন সেসকোকে এই মৌসুমে আসলে লাইপজিগকে বিক্রি করতে হবে। ইটস বিকজ তার সাথে ফর্মাল যে রিলিজ ক্লজ সেটা লাইপজিগের নাই। ভার্বাল একটা রিলিজ ক্লজ আছে যেটা 70 মিলিয়নের আশেপাশে, গোলস অ্যাসিস্টের উপর নির্ভর করে সেটা 80 মিলিয়ন পর্যন্ত হতে পারে, এবং ইতিমধ্যেই তার জন্য এই পরিমাণ টাকার অফার তারা পেয়েছে। তারপরে বলছে ভ্যালুয়েশন কম। ম্যানচেস্টার ইউনাইটেডে যদি সেসকো যান, ওখানে আবার হয়লুন্ডের একটা ব্যাপার আছে। হয়লুন্ডকে 72 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছে। হ্যাঁ, এখনও পারফর্ম করতে পারেনি, কিন্তু ওই জায়গায় দুজনই একেবারে প্রপার নাম্বার 9, দুজনই দীর্ঘদেহী স্ট্রাইকার। তো ওই জায়গায়ও একটা সমস্যা আছে। এখন এটা পুরোপুরি বলটা সেসকোর কোর্টে। সেসকো ইউনাইটেড চুজ করবেন নাকি চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিউক্যাসলকে চুজ করবেন? নামের পেছনে ছুটবেন না ফর্মের পেছনে ছুটবেন? এটা সেসকোর কোর্টে। কারণ সেসকোর জন্য আমার মনে হয় দুটা দলই, লাইপজিগ যেই টাকাটা চায় 80 মিলিয়নের আশেপাশে, সেটা দিতে দুটা দলই প্রস্তুত থাকবে। ম্যানচেস্টার ইউনাইটেড তিনি যদি যান, প্রথমত ইউরোপিয়ান কাপের সাথে খেলবেন না, এটা বললেনই। এমবুয়েমো এক পাশে, কুনিয়া, এখন মাঝখানে জার্জিও আছেন ধরেন হয়লুনের সাথে ওইখানে, এবং বুন্দেসলিগায় তার যে গত 2 সিজনের পারফরমেন্স বেনিয়ামিন সেসকোর, এরপরে আপনি এইটুকু প্রত্যাশা করতে পারেন যে ইউনাইটেডে হয়লুন আর জার্জি মিলে যা করতে পারেন নাই সেটা হয়তো তিনি করতে পারবেন। কিন্তু এইখানে একটা কিন্তু আছে। কিন্তু একটা হচ্ছে এরকম যে সেসকো গত সিজনে তার গোলের রেশিওটা কমেছে, মানে পুরো সব টুর্নামেন্ট হিসাব করলে। এটা হচ্ছে শুধুমাত্র বুন্দেসলিগা না, ওভারঅল সব কম্পিটিশনে তার যে রেকর্ড তার উপরে ভিত্তি করে। এবং সেই জায়গায় যদি তার গোলের রেশিও কমে থাকে, তারপরও প্রত্যেকটা বড় দল চায় এইরকম হাইট, এইরকম অ্যাট্রিবিউটসওয়ালা একজন স্ট্রাইকার। তিনি কেন ইউনাইটেডে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন না? মানে এইটা করার, তিনি খুব হেভিলি বিল্ড, 6'5" তার উচ্চতা, এয়ারে খুব ভালো, কিন্তু গেল মৌসুমে তিনি 14 গোল করেছেন বুন্দেসলিগা, যার মধ্যে 7টা করেছেন শেষ 7 ম্যাচে। সে কারণেই হাইপটা একটু বেশি।
যদি 14টা গোল ওই যে ভাগে ভাগে করতেন তাহলে আমার মনে হয় না এতটা হাইপ হতো। গতবারও কিন্তু তাকে নিয়ে হাইপ ছিল যে আর্সেনাল তাকে নিতে চায়, গতবার ইউরোতেও তাকে ঘিরে বেশ খানিকটা প্রত্যাশা ছিল, এবং তার বয়স যখন 16-17 তখন থেকে ইউরোপের বড় ক্লাবগুলো তার পেছনে লেগেছে, এবং তারপর তিনি গেছেন হচ্ছে রেড বুলের ওই ফুটবলিং প্রজেক্টে। এক্স্যাক্টলি, প্রথমে গেছেন সালজবুর্গে, তারপর গেলেন হচ্ছে লাইপজিগে। এখন তিনি যদি চিন্তা করেন যে না আমি এখন প্রিমিয়ার লিগে যাব, সবাই যেহেতু যাচ্ছে, সব নাম্বার নেন এখন প্রিমিয়ার লিগে, লেটস গো ফর মানে নিউক্যাসল ইউনাইটেড, যেখানে গেলে আমি খেলার নিশ্চয়তা পাবো। আমি ইউনাইটেডে গেলে তো আমার কাছে অনেকগুলো কম্পিটিশন, ডিপেন্ডস। ইজাক তারপরে ম্যানচেস্টার পুরোটাই আসলে নির্ভর করছে নিউক্যাসলে তিনি গেলেন, ইজাক যদি থেকে যান তাহলে তিনি গ্র্যান্টেড স্টার্টার না। পুরো ব্যাপারটা অনেক কিছুর উপর নির্ভর করছে। আবার ম্যানচেস্টার ইউনাইটেড ইজ এ বিগ ক্লাব, যত যাই বলেন না কেন নিউক্যাসলের চেয়ে অনেক অনেক এগিয়ে। এখনো আপনি যদি অধিকাংশ ফুটবলারকে জিজ্ঞেস করেন আপনি ম্যানচেস্টার ইউনাইটেড চুজ করবেন না নিউক্যাসল চুজ করবেন, তারা ম্যানচেস্টার ইউনাইটেড চুজ করবে। খুবই ভালো লাগলো নাবিল ভাই, মানে এই যে খুব ভালো একটা কথা বলছেন, এটা খুবই আনন্দের খবর। আমার কাছে জিজ্ঞেস করলে আমি এই কারণেই তো ধরেন ওই যে রিয়াল মাদ্রিদে আর্নল্ড ফ্রিতে গেল, কিলিয়ান এমবাপ্পে কত নাটক করে গেল, বার্সেলোনার গেল 3-4 বছর তো কোনো প্লেয়ারই সাইন করানোর কথা না, রাশফোর্ডকে তারা কিভাবে নিল। তো ওই ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এদের একটা অন্যরকম জৌলুস তো থাকবেই। সেটা রবার্ট লেভানডস্কি প্রাইম এক্সাম্পল, তাই না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.